আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি, এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকের লেকচারটা খুবই মনোযোগ সহকারে শুনবা, একদম মন দিয়ে, বুঝছো? খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রাইভেট মেডিকেলের ভর্তির বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে তোমরা জানো যে গতকাল 17 মার্চ প্রাইভেট মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট দিয়ে দিয়েছে, ওয়েবসাইটে রুল প্রকাশ করছে, এমনকি তোমাদের সিমে কিন্তু রেজাল্ট এসে পড়েছে অলরেডি। আমি প্রায় কয়েকশো জনের রেজাল্ট আমার নিজ টাকায়, প্রচুর টাকা খরচ হয়েছে আমার, আমি বের করে দিয়েছি তোমাদের। আর যাদের কোড আসেনি কোনো সমস্যা নেই, সবগুলো এখন আমি বিস্তারিত আলোচনা করতেছি। প্রথম যে প্রশ্নটা, প্রথম নিশ্চয়নের কালকে তারিখ মানে দিয়ে দিয়েছে। প্রথম নিশ্চয়ন তোমার করতে হবে, তোমার মেডিকেল কোনটাতে সিলেক্ট হয়েছে ওই মেডিকেলটা দিয়েছে, ওই মেডিকেলটা তোমার এখন নিশ্চয়ন করতে হবে 100 টাকা দিয়ে। হ্যাঁ, টেলিটক সিমের মাধ্যমে। চাইলে তুমি তোমার সিমের মাধ্যমে করতে পারো, অথবা কম্পিউটার দোকানে যেতে পারো, অথবা আমাকে বললে আমি নিশ্চয়ন করে দেবো, কোনো সমস্যা নাই। এই নিশ্চয়নের তারিখটা হচ্ছে তোমার 19 মার্চ পর্যন্ত, মানে আজকে অলরেডি 18 মার্চ, কালকে পর্যন্ত তোমার শেষ সময়, কালকে সম্ভবত রাত্রে 12টা পর্যন্ত সম্ভবত। তো সুতরাং আজকের ভিত্তিতে অথবা কালকের মধ্যে তুমি নিশ্চয়নটা করে ফেলবা, বুঝতে পারছো? এখন নিশ্চয়ন কিভাবে করব? নিশ্চয়ন করবা টেলিটক সিমের মাধ্যমে 100 টাকা দেওয়ার মাধ্যমে। তুমি না বুঝলে কোনো সমস্যা নাই, কোনো কম্পিউটার দোকানে যাও, হয়তো তোমার কাছ থেকে 50 টাকা অথবা 20-30 টাকা নিতে পারে। আর আমার কাছে করলে কোনো টাকা লাগবে না, জাস্ট শুধু 112 টাকা খরচ হবে। 100 টাকা নিচ্ছন আর 2 টাকা SMS এ যাই। তো তাইলে আমি করে দিতে পারি, সমস্যা না। অলরেডি আমি জানি তোমরা অনেকে হয়তো নিচ্ছন করে ফেলছো, আমি নিজেও অজস্র জনের নিচ্ছন করে দিয়েছি। তো নিচ্ছন টেলিটক সিমের মাধ্যমে করা লাগে। তো ওইখানে তোমার আমি দেখে দিয়েছি কিভাবে করতে হবে পরের ভিডিওতে। এখন প্রশ্ন হলো যে তোমরা অনেকে হয়তো এখন মেডিকেলের চান্স পেয়েছে, কিন্তু তুমি তোমার রেজাল্টটাই জানো না, অথবা তোমার SMS আসেনি, অথবা সিমটা হারিয়ে গেছে। ওটা কোনো সমস্যা নাই, যে কোনো টেলিটক সিমের মাধ্যমে ওটা বের করা যায়। আর পিনকোড, অনেকের পিনকোড জানো না, এখন পিনকোডটা কিভাবে বের করতে হবে? টেলিটক সিমের মাধ্যমে মেসেজ করার মাধ্যমে পিনকোডটা আনা যায়, যে 8 ডিজিটের একটা পিনকোড, ওইটা দিয়ে কিন্তু নিশ্চয়ন করতে হবে। ওইটা ওই পিনকোড ছাড়া কিন্তু নিশ্চয়ন করা যাবে না। আমি অজস্র জনের পিনকোড কিন্তু বের করে দিয়েছি, বুঝতে পারছো? এটা একটা টেকনিক আছে, ওই টেকনিকে। অথবা তুমি আবেদনের সময় তোমার এখানে একটা মেসেজ আসছে, এখানেও পিনকোডটা থাকতে পারে, তবে তুমি পিনকোডটা আনা লাগে, বুঝতে পারছো? তো যাও, তবে এটা স্বাস্থ্য দপ্তর এবার একটা আমি বলবো যে একটা টেকনিক্যাল দুর্বলতা, গত বছরে পিনকোডটা ওনারা দিয়ে দিত মেসেজের সাথে। অটো মাইগ্রেশন কি হবে কিনা? এবার অবশ্যই অটো মাইগ্রেশন এবার হবে না। গত বছর কিন্তু অটো মাইগ্রেশন হয়েছে, এবার অটো মাইগ্রেশন হবে না। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া নীতিমালাতে সার্কুলারে তো অটোমেশনের কথা উল্লেখ করা আছে, তাহলে অটোমেশন হবে না কেন? নীতিমালাতে কিছু ভুলভাল আছে, কিছু শব্দ মানে ওরা নিশ্চিতভাবে বলতে পারেনি, দ্বিধাদ্বন্দ্বের মাঝে ভুগছে, এরকম একটা জিনিস দেখলাম। এক জায়গায় অটোমাইগ্রেশনের কথা লেখা আছে, আরেক জায়গায় অটোমাইগ্রেশনের কথা মানে লেখা নাই, বিষয়টা সেরকম। তো এখন আমাকে এটা প্রমাণ করতে হবে যে অটোমাইগ্রেশন যে হবে না, আমি যে মুখ দিয়ে বলে ফেললাম, এখন তো এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে বাবাজিরা, এখন তাহলে এটা আমি প্রমাণ করে দেখে দেই। এই যে গতবার যে মেডিকেল অ্যাডমিশনের যে সিলেকশনের মেসেজ দিয়েছে, ওই মেসেজটা কিরকম ছিল তোমরা আমার এই স্ক্রিনে দেখো। যে এই যে গতবার যে মেসেজ দিয়েছে, ওই মেসেজটা স্ক্রিনে দেখতেছো, যে এই মেসেজটা এভাবে ছিল। এখানে কি লেখা আছে যে কংগ্রেচুলেশন, তুমি এমন মেডিকেলের চান্স পেয়েছো, এখন তোমার এটা নিশ্চয়ন করতে হবে 100 টাকা দিয়ে। তুমি যদি নিশ্চয়ন না করো তাহলে তুমি ড্রপ হয়ে যাবা। হ্যাঁ, এমনকি তুমি ভর্তি ক্যান্সেল হয়ে যাবা যদি 100 টাকা দিয়ে নিশ্চয়ন না করো। আর যদি তুমি নিশ্চয়ন করো, তখন তোমার কি হবে? অটোমেটিকলি মাইগ্রেশন হবে, অটোমাইগ্রেশন হবে বেটার মানে বেটার কলেজ, মানে বেটার মেডিকেল কলেজ, মানে তোমার এখন যে মেডিকেল কলেজ এসেছে এর থেকেও ভালো কলেজে তোমার মানে অটোমাইগ্রেশন হয়ে যাবে অটোমেটিকলি। এই মেসেজে কিন্তু উল্লেখভাবে লেখাই মানে দেওয়া আছে, বলা আছে। হ্যাঁ, তো এখানে এই মেসেজটা দেওয়া আছে, কিন্তু এটা হচ্ছে গত বছরের মেসেজ। এখন এই বছরের মেসেজটা কিরকম ছিল সেটা একটু আমি তোমাদেরকে দেখাই, আমার স্ক্রিনে তোমরা দেখতে থাকো। এবছরে এসেছে যে কংগ্রেচুলেশন, তুমি ইমুক মেডিকেলে চান্স পেয়েছো, এখন এটা 100 টাকা দিয়ে তোমার টেলিটক সিমের মাধ্যমে এটা নিশ্চয়ন করতে হবে। 17 থেকে নিয়ে 19 তারিখের মধ্যে, জাস্ট এতটুকু। এখানে কিন্তু অটোমাইগ্রেশনের কথা লেখাল নাই, কোনো কিছু লেখাল নাই। তবে হ্যাঁ, নিশ্চয়ন না করলে তোমার ড্রপ হয়ে যাবে, তুমি ভর্তি বাতিল হয়ে যাবে, আর ভর্তি হতে পারবে না, এটা শিওর থাকো। কিন্তু এখানে অটোমাইগ্রেশনের কথা কিন্তু উল্লেখ করাল নাই, গত বছর অটোমাইগ্রেশনের কথা উল্লেখ করাল ছিল। তার মানে প্রমাণ হলো কি এবার অটোমাইগ্রেশন হবে না। আর অটোমাইগ্রেশনের কিন্তু অনেক খারাপ দিক আছে। কিরকম? অটোমাইগ্রেশন হওয়ার মানে কারণে কিন্তু গতবার কিন্তু ভর্তি দীর্ঘ প্রায় 4 থেকে 5 মাস কিন্তু ভর্তি কার্যক্রম চলছিল। কিছু মেডিকেল অটোমাইগ্রেশনের মাধ্যমে সব স্টুডেন্ট অন্য মেডিকেলে চলে গেছে, ওরা স্টুডেন্ট পায়নি, একদম খালি। অবশেষে বারবার সার্কুলার দেওয়া লাগছে, বারবার ওয়েটিং দেওয়া লাগছিল। তো এটা একটা খারাপ দিক অটোমাইগ্রেশনের, বুঝতে পারছো? ঠিক আছে, বাবা আমি মনে করি এটা আসলে বাবা জানাই, অটোমাইগ্রেশন হয়েছে না। অনেক মেডিকেল অটোমাইগ্রেশন হয়, অন্য সিট চলে যায়, তখন ওরা অনেক ভোগান্তির মধ্যে পোয়াতে হয়, স্টুডেন্ট পায় না। এটা ভালো একটা দিক, যে যেটা আসছে এই মেডিকেলে তোমার ভর্তি হতে হবে, এই মেডিকেলে আপাতত ধরে রাখো। হ্যাঁ,
আর অটোমাইগ্রেশনের পরে গতবার যে রেজাল্টটা হয়েছিল এটা আমার স্ক্রিনে তোমরা দেখতে থাকো, যে একটা স্টুডেন্টের অটোমাইগ্রেশন হওয়ার পরে কি কি রেজাল্টটা, এক মেডিকেল আর্ট ছিল, তারপর অটোমাইগ্রেশন অন্য মেডিকেল আর্ট ছিল, নিশ্চয়ন করার পরে। এটা হচ্ছে অটোমাইগ্রেশনের কাহিনী, বুঝতে পারছো? তো অটোমাইগ্রেশন এবার হবে না আমার ধারণা মতো, এটা শিওর থাকো, যেহেতু এবার মেসেজে অটোমাইগ্রেশনের কথা লেখা নাই। সার্কুলার লেখা থাকলো, সার্কুলার এক জায়গাতে লেখা আছে, আরেক জায়গাতে লেখা নাই, বুঝতে পারছো? সুতরাং এবার হবে না। আর 22 তারিখে, তাহলে প্রশ্ন হতে পারে 22 তারিখে কিসের মেসেজ দিবে? হ্যাঁ, 22 তারিখে যদি তোমাদের ভালো উপরে সারি মেডিকেলে সিট ফাঁকা থাকে, আসতে পারে অথবা আসতে নাও পারে, অথবা যে মেডিকেল আসছে ধরে রাখো ওই মেডিকেলে আসবে। তখন ওই যে দ্বিতীয় নিশ্চয়টা কারা করবে? তোমাদের যদি এখন যে মেডিকেল আসছে মানে 22 তারিখে ওই মেডিকেল যদি আসে, তখন তুমি নিশ্চয় আবার নিশ্চয়ন করতে হবে। আর যদি না আসে তখন আর নিশ্চয়ন করার দরকার নাই। তবে হ্যাঁ, ধরে রাখো আসবে না, যেহেতু এবার অটোমাইগ্রেশন নাই। তখন কাদের আসবে? যাদের 40,000 সিরিয়াল পর্যন্ত নামছে, যাদের সিরিয়াল 40,000-এর পরে, ওদেরকে অনেকে এখানে নিশ্চয়ন করবে না। তখন ওরা কি করবে? দ্বিতীয় নিশ্চয়ন করবে 22 তারিখে, ওদের সিমে SMS দিবে, তখন ওদেরকে এই নিশ্চয়নটা করতে হবে, বুঝছো? দ্বিতীয় নিশ্চয়নটা, যেটা এটার নাম দিয়েছে দ্বিতীয় নিশ্চয়ন, বুঝতে পারছো? অথবা তোমাদের মধ্যে অনেকের অন্য মেডিকেল যদি দুর্ভাগ্যবশত আইসা পরে ভালো মেডিকেল, কিন্তু এবার SMS এর লেখাল নাই, গতবার লেখাল ছিল, আমার ধরে মতো এবার আসবে না। আর যদি আসে তখন তুমি দ্বিতীয় নিশ্চয়ন করো। আর যাদের সিরিয়াল দূরে ওয়েটিং, তখন ওদের রেজাল্ট দিবে। যারা নিশ্চয়ন করেনি, সিট ফাঁকা হচ্ছে, তখন ওদেরকে ঢুকিয়ে দিবে, তখন ওরা দ্বিতীয় নিশ্চয়নটা করবে 100 টাকা দিয়ে, বুঝতে পারছো বিষয়টা? বিষয় হচ্ছে এরকম। তো দ্বিতীয় নিশ্চয়নের বিষয়টা আমি বললামই। দ্বিতীয় নিশ্চয়ন রয়েছে মার্চের 22 তারিখ থেকে নিয়ে 25 তারিখ পর্যন্ত। যাদের নতুন করে মেডিকেল নাম আসবে ওরা করবে। তোমাদের মনে হয় না আর আসবে? যে মেডিকেল আসছে এটা আবার হয়তো আসবে। এটা ফাইনাল লিস্ট প্রকাশ করবে তোমার সাথে, এটা ফাইনাল লিস্টটা প্রকাশ করবে তোমার 27শে মার্চ, বুঝছো? আর 22 থেকে নিয়ে 25শে মার্চ হচ্ছে দ্বিতীয় নিশ্চয়নে। যদি তোমার মেডিকেল পরিবর্তন হয় তখন তুমি দ্বিতীয় নিশ্চয়ন করবে, অথবা যাদের ওয়েটিং থেকে আসবে ওরা দ্বিতীয় নিশ্চয়ন করবে। ক্লিয়ার? ওকে। 6 নম্বর যে প্রশ্ন, ভর্তি শুরু হয়েছে, মানে ভর্তি শুরু কবে আর শেষ কবে? ভর্তি শুরু হচ্ছে এপ্রিলের 3 তারিখ থেকে নিয়ে 12 এপ্রিল পর্যন্ত ভর্তি শুরু আর শেষ। এই তারিখের মধ্যে তোমার ভর্তি কমপ্লিট করতে হবে। এরপরে কিন্তু তুমি আর ভর্তি হতে পারবা না। এই সময়ের মধ্যে তুমি মেডিকেলে গিয়ে ভর্তি হয়ে যাবা, 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হয়ে যাবা। তারপরে তুমি চাইলে কিন্তু তখন আবার ঐচ্ছিক মাইগ্রেশন করতে পারবো। আমি ঐচ্ছিক মাইগ্রেশনটা পরে প্রশ্ন করতেছি, 1 লক্ষ টাকা দিবা। আর তুমি যদি চাও যে না আমি আমার মনের মতো মেডিকেল পেয়েছি, আমি ঐচ্ছিক মাইগ্রেশন করবো না, আমি ফুল টাকা দিয়ে ভর্তি হয়ে যাবো, তখন যে ক্রাইটেরিয়া মানে 60% টাকা 12 লক্ষ টাকা দিয়ে তুমি কিন্তু ভর্তি হয়ে যেতে পারো, কোনো সমস্যা নাই। অথবা ভর্তির সময় তুমি অল্প কিছু টাকা দিয়ে বাকিটা কর্তৃপক্ষ যখন বলবে তখন ওই টাকাটা দিয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারো। যে পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ভাই ঐচ্ছিক মাইগ্রেশন জিনিসটা কি? ঐচ্ছিক মাইগ্রেশনটার জন্য হচ্ছে তোমার স্বইচ্ছা মাইগ্রেশন। তুমি ভর্তি হয়ে গেলা, ভর্তি হওয়ার পরে যে মেডিকেল আসলে 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হওয়া, ভর্তি হওয়ার পরে সবকিছু কমপ্লিট। এখন কি করবে? অনেকেই ভর্তি হবে না, তখন উপরের সারি মেডিকেলগুলি কি করবে? সিট ফাঁকা হবে, অথবা তুমি তোমার পছন্দের মেডিকেলে যেতে পারবা। তখন তুমি জানতে পারবা কোন মেডিকেলে সিট ফাঁকা আছে। তখন তুমি ওই কলেজের প্রিন্সিপালের কাছ থেকে একটা ঐচ্ছিক মাইগ্রেশন ফর্ম নিবা। ফর্ম নেওয়ার পরে সেখানে তুমি কয়েকটা মেডিকেলে উল্লেখ করবা যে আমি এই মেডিকেলে ঐচ্ছিক মাইগ্রেশন করতে চাই। ওই মেডিকেলে যদি সিট ফাঁকা থাকে তখন তোমার অটোমেটিক্যালি ঐচ্ছিক মাইগ্রেশনে SMS আসবে, অথবা কলেজ থেকে তোমাকে জানিয়ে দেবে তোমার ঐচ্ছিক মাইগ্রেশন হয়েছে, তোমাকে এই মেডিকেলে রাখবে না, তোমাকে কাগজপত্র এবং কি 1 লক্ষ টাকা যেটা দিয়েছিলে সেটা দিয়ে সুন্দরভাবে তোমাকে বিদায় করে ওই মেডিকেলে পাঠিয়ে দেবে। ওই মেডিকেলে গিয়ে তুমি টাকা পয়সা কাগজপত্র দিয়ে ভর্তি কমপ্লিট করতে পারবা। এটার নাম হচ্ছে ঐচ্ছিক মাইগ্রেশন। এটা আছে, এবারও আছে, এটা অফ না, এটা আছে, এটা করতে পারবা তুমি, কোনো সমস্যা নাই। এটা ভর্তির পরে এটা কলেজের সাথে কথা বলে, বুঝতে পারছো? 8 নম্বর যে প্রশ্নটা, কত হাজার পর্যন্ত টানবে? অলরেডি দেখো প্রথম নিশ্চয়নে কিন্তু অলরেডি প্রথম আবেদনে 40,000 পর্যন্ত টেনেছে, বুঝতে পারছো? তার মানে এবার প্রায় যাদের সিরিয়াল 60,000 ওরও চান্স পাবা ইনশাল্লাহ, শিওর থাকো, সবাই পাবা যারা যারা পাস করছো। এবার প্রতিযোগিতা একদম অল্প, এবার নাই, ঘটনা যা হয়েছিল সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। এবার মোটামুটি সবাই চান্স পাবা, নিশ্চিন্তায় কোনো টেনশনের কারণ নাই বাবা, যারা একদম শিওর থাকো, চান্স পাবা, বুঝছো? যারা পাস করছো, যারা ভর্তি হতে চাও, সবাই চান্স পাবা। এটা আমি আমার রক্ত দিয়ে ইনশাল্লাহ লিখে দিতে পারবো, ইনশাল্লাহ অবশ্যই চান্স পাবা, বুঝতে পারছো? আর বিষয় হচ্ছে যে তোমার এখন অপেক্ষা করতে হবে। 22 তারিখে তোমাদেরকে আবার ওয়েটিং লিস্ট দিবে, অথবা ভর্তির পরে আবার 3টা ওয়েটিং লিস্ট দিবে, কোনো সমস্যা নাই। ওয়েটিং লিস্ট দেওয়ার পরেও যদি সিট ফাঁকা থাকে তখন কি করবে? আবার দ্বিতীয় সার্কুলার দিবে। দ্বিতীয় সার্কুলারে তোমার মোটামুটি শিওর থাকো, অবশ্যই পাবা। তোমার ওয়েটিং থেকে 60,000 পর্যন্ত যাবে, এটা শিওর থাকো। দ্বিতীয় সার্কুলার কেন দিবে? যারা মেধা অসচ্ছল কোটায় আবেদন করেছো। আচ্ছা, আমি পরের প্রশ্ন উত্তরটা দিয়ে ফেলতেছি। মেধা কোটায় চান্স না হলে জেনারেল কোটায় ভর্তি হতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই পারবা, যদি সরকার দ্বিতীয় সার্কুলার দেয়, আর অবশ্যই দিবে। এবার প্রচুর স্টুডেন্ট মেধা কোটায় আবেদন করছে, তার জন্য কিন্তু এবার প্রথম আবেদনে প্রায় 40,000 স্টুডেন্ট টেনে নিয়েছে। এটা হচ্ছে মূল বিষয়টা, বুঝতে পারছো?
মেধা কোটায় যখন চান্স হবে না, জেনারেল কোটা যদি ভর্তি হতে চাও তখন জেনারেল কোটা হতে পারবা। সিট ফাঁকা থাকলে তখন অবশ্যই সরকার দ্বিতীয় সার্কুলার দিবে, গতবার 3টা মনে সার্কুলার দিয়েছিল। তো তখন তুমি যে কোনো মেডিকেলে ভর্তি হয়ে যেতে পারবা আবেদন করার মাধ্যমে। তাছাড়া তখন যারা আবেদন করোনি তারাও তখন আবেদন করে ভর্তি হয়ে যেতে পারবা, বুঝতে পারছো? দ্বিতীয় সার্কুলার দিবে, ওয়েটিং লিস্ট দেওয়ার পরে ভর্তি কমপ্লিট হওয়ার পরে ওয়েটিং লিস্ট দিবে, তারপরে আবার দ্বিতীয় সার্কুলার দিবে। মোটামুটি শিওর থাকো, বুঝছো? তারপরে হচ্ছে তোমার পজিশন ভালো চান্স হয়নি। হ্যাঁ, পজিশন ভালো থাকা সত্ত্বেও তোমার চান্স হয়নি বাবাজিরা। আমি বহুত ভিডিওতে বলেছি তুমি আবেদন করেছো, ঠিক আছে, তারপরে তোমার আবেদন কমপ্লিট আছে কিনা, ঠিকঠাক আছে কিনা এটা চেক দেওয়ার জন্য আমি দেখে দিয়েছি বিভিন্ন প্রসেস, ওইগুলো তুমি চেক দাওনি। অযথা আমার ভিডিও হয়তো অল্প দেখে কালকে অজস্র স্টুডেন্ট ছেলে মেয়ে আমাকে নক দিয়েছে যে ওর পজিশন 15,000, 20,000, 30,000, তারপরে কেন চান্স হয়নি। তারপরে এটা গবেষণা করে চেক দিয়ে দেখলাম যে ওর পেমেন্ট দেওয়া হয়নি, যে টাকা দিতে হবে 200 টাকা, এই 200 টাকা পেমেন্ট করেনি। অথবা ওর মিস্টেক ছিল, অথবা যে কম্পিউটার দোকানে ও টাকা দিয়েছিল কম্পিউটারের লোক মানে কি করে আবেদনটি মানে পেমেন্টটি করেনি, আনপেড ছিল। আনপেড থাকলে তো ক্যান্সেল বাতিল হয়ে যাবে, তার জন্য নাম আসেনি। কারণ এটা দোষ তোমার না, এটা হচ্ছে ভাগ্যের দোষ না, এটা হচ্ছে ওই কম্পিউটার দোকানে গিয়ে 2টা চটকনা দাও কেন তোমার ক্যারিয়ারটাকে এভাবে ধ্বংস করে দিল। অজস্র মেয়ে আমাকে অলরেডি 4-5 জনের মেসেজ দিয়েছে, ওদের কোনো মেডিকেলে আসেনি কারণ আনপেড, পেড করা হয়নি, পেমেন্ট করা হয়নি। বুঝতে পারছি, এটা কোনো সমাধান নাই। দ্বিতীয় সার্কুলার যদি দেয় তখন দ্বিতীয় সার্কুলার তুমি আবেদন করতে পারবা, আবেদন করে ভর্তি হতে পারবা। আর অবশ্যই সিট ফাঁকা থাকবেই থাকবে, সবাই তো আর ভর্তি হবে না। তো এই ছিল মূলত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে, এগুলি সবাই জানা দরকার ছিল। অটো মাইগ্রেশন এবার হবে না, সার্কুলার লেখা আছে কিন্তু মেসেজে কিন্তু লেখা না, আমি প্রমাণ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর যদি হয় সেটা ভালো, উপরের সারি মেডিকেল আসতে পারে, কিন্তু এবার SMS এ ওইভাবে লেখা নাই। যাদের 40,000 আছো সবাই অলরেডি মেসেজ এসেছে, নিশ্চন করে ফেলো, কালকে কিন্তু লাস্ট ডেট। নিশ্চন না করলে কিন্তু তুমি কোন মেডিকেলে আর ভর্তি হতে পারবা না, মাইগ্রেশন অটো মাইগ্রেশন মানে ঐচ্ছিক মাইগ্রেশন করতে পারবা না। তো এই ছিল মেডিকেল নিয়ে। আর যার কার কোন মেডিকেলে এসেছে অবশ্যই আমাকে জানিও, সর্বাত্মক চেষ্টা করব, কিস্তি আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, কমের সুযোগ করে দিব। কিছু মেডিকেল আছে ঢাকা শহরের যাদের সাথে ভালো সম্পর্ক, মোটামুটি কম টাকায় ভর্তি নিয়ে, বুঝতে পারছো? তাছাড়া ঐচ্ছিক মাইগ্রেশন করে যদি আরো কোনো মেডিকেলে যেতে চাও অনেক কম টাকায় ভর্তি করে দিতে পারবো, কিস্তির সুবিধা 4-5 বছর নিয়ে দিতে পারবো, এতটুকু ইনশাল্লাহ করতে পারবো, এটা শিওর থাকো। গতবারও অজস্র স্টুডেন্ট এরকম করে দিয়েছে। অলরেডি ডেন্টালে আবেদন শুরু হয়েছে, যারা ডেন্টালে ভর্তি হতে চাও ডেন্টালে আবেদন শুরু হয়ে গেছে, ভিডিও তৈরি করছি, ডেন্টালও চাইলে ভর্তি হতে পারো, কোনো সমস্যা নাই। আর হচ্ছে এই ডেন্টাল আমি অনেক টপ ডেন্টাল কলেজে আমি অনেক কম টাকায় ভর্তি করে দিতে পারবো, এটা শিওর থাকো। গতবার অজস্র স্টুডেন্টকে আমি ভর্তি করে দিয়েছি। তো ভাই অলরেডি অজস্র শত জন মেসেজ দিয়েছো, সবাই রিপ্লাই দিয়েছি। এখনো প্রায় আরো 1-200 বাকি আছে, প্রায় 27 জন রিপ্লাই দিয়েছিল। অজস্র টাকা আমার শত টাকা খরচ হয়েছে তোমাদেরকে রেজাল্ট বের করতে দিয়ে। এরকম ভাবে বাংলা স্যার কেউ করবে না, আমি আমার রক্ত দিয়ে লিখে দিতে পারবো, কেউ এরকম উপকার করবে না, বুঝতে পারছো? এই যে রোজা রাখা, এই যে এত কষ্ট করে, এই যে এত লেখাপড়ার মধ্যে তোমাদের এত উপকার করতেছি কিসের জন্য? তোমার ডাক্তারের জন্য, আমার দ্বারা যেন তোমাদের ডাক্তারের স্বপ্নটা পূরণ হয়। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মেধা কোটার রেজাল্ট কবে দিবে? মেধা কোটার রেজাল্ট আজকে না দিলেও কালকে 2-1 দিনের মধ্যে দিয়ে ফেলবে, একটা লিস্ট প্রকাশ করবে, আমি ভিডিও তখন দিয়ে দিব, টেনশন করার কোনো কারণ নাই। আর হ্যাঁ, এত কিছু যে করলাম, আমার যে এই যে অপরিচিত কাব্যগ্রন্থ ব্যাকগ্রাউন্ডে দেখো, এটাকে তোমাদের কিনতে মন চাই না? হ্যাঁ, এই যে কাব্যগ্রন্থটা বিশাল বড় আমার কাব্যগ্রন্থ, যারা আমার ভক্তবিন্দু আছে, ভালোবাসার মানুষ আছে, সাবস্ক্রাইবার আছে, ফলোয়ার আছে, অবশ্যই আমার কাব্যগ্রন্থটা পড়তে পারো। এই কাব্যগ্রন্থটা পড়ার পরে তুমি মানসিকভাবে যে একটা শান্তি পাবে, এখানে প্রেম, বিরহ, বেদনা, ভালোবাসা, দুঃখ, কষ্ট কবিতা আছে, মোটিভেশন কবিতা আছে, ইসলামিক কবিতা আছে, দেশাত্মবোধক কবিতা আছে, সব ধরনের কবিতা এখানে আমি ইনক্লুড করেছি। বিশাল বড় এক 128 পেজের কাব্যগ্রন্থ, অপরিচিতা, নিজের লেখা প্রথম কাব্যগ্রন্থ। পরবর্তীতে আমি দ্বিতীয় বই লিখবো ইনশাল্লাহ, আমার পরীক্ষা শেষের পরে। আর 2 মাস পরে, আমি 3 মাস পরে বই লেখা ধরবো ইনশাল্লাহ। হ্যাঁ, মেডিকেল এডমিশন বিষয়ে ওইটা লিখবো। এটা আমার বিশাল বড় কাব্যগ্রন্থ, অবশ্যই বইটা লিখবো। আমি জাস্ট শুধু প্রিন্টের টাকাটা নিচ্ছি, বুঝতে পারছো? তুমি হোয়াটসঅ্যাপে তোমার ঠিকানাটা দিলে, নাম্বারটা দিলে, তোমার ঘরে বই চলে যাবে 1 থেকে 2 দিনে ইনশাল্লাহ, বুঝতে পারছো? বই পাওয়ার পরে পেমেন্ট করবা ডেলিভারি ম্যানকে। বিশাল বড় এক কাব্যগ্রন্থ, এটা পড়লে তুমি যে একটা মানসিক শান্তি পাবা, বলার ভাষা নাই। অনেক যারা আমার ভক্ত ভালোবাসার কিন্তু মানুষ আছো, ওটা নিতে পারো, সমস্যা নাই। এত তোমাদের জন্য করে, আমি তো চ্যানেলের মনিটাইজেশন নাই, আমি তো ওটাই হারাম ইনকাম করি না। তোমাদের এই যে আমি অলরেডি প্রায় 1000 খানেক টাকা খরচ করে ফেলছি তোমাদের রেজাল্ট বের করতে দিয়ে, আমার কোনো লাভ আছে না? কেউ এটা করবে? নিজের খেয়ে নিজের টাকা খরচ করে এসব উপকার জীবনে কেউ করবে? সুতরাং কোনো সমস্যা নাই, বইটা তো তোমরা নিতে পারো। আমি তো বইয়ের মূল্য এখানে আছে 300 টাকা, আমি তো 300 টাকা রাখতেছি না। বিশাল 128 পেজের বই কিন্তু আসলে 200-300 টাকা করে কিন্তু বিক্রি করে, কিন্তু আমি এত টাকা নিচ্ছি না বাবা, যেটা আমি শুধু প্রিন্টের টাকাটা নিচ্ছি, বুঝছো? আমি কোনো লাভ টাকা একটা করতেছি না। তারপর যাদের মন চাই সমস্যা নাই, মানে যত 100 টাকা আপাতত প্রিন্টের টাকাটা, প্রিন্টের টাকা 125 টাকা, তারপরে তোমরা পড়ার জন্য নেওয়ার জন্য আমি জাস্ট 100 টাকা রাখতেছি। এটা বইটা খরচ হয়েছে 125 টাকা, তারপর আমি 100 টাকা রাখতেছি, বুঝতে পারছো? শুধু বইয়ের মূল্যটা। ডেলিভারি তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকে না কেন, সম্ভবত 80 টাকা ডেলিভারি চার্জ চলে যায়। তো এই ছিল, হ্যাঁ, যারা নিতে চাও
বইটা 100 টাকা আমি দিয়ে ফেলবো, হ্যাঁ, জাস্ট পড়ার জন্য, আমার ভালোবাসা মানুষের জন্য। এই বইটা একসময় আমি আসাদুল্লাহ দুনিয়াতে থাকবো না, কিন্তু বইটা থাকবে। তুমি যে নীলা বইটা, এখানে আমার সিগনেচার থাকবে, সবকিছু, তোমার কবিতা আছে। বইটা আমি একসময় পৃথিবীতে থাকবো না, কিন্তু এই বইটা পৃথিবীতে থাকবে, আমার লেখাগুলি থাকবে। কবিতাগুলি এতই সুন্দর যেটা বলার ভাষা নাই। তুমি আমার এই কাব্যটা পড়ার পরে তুমি আমার চরম পর্যায়ে একজন ভক্ত হয়ে যাবা। হ্যাঁ, আমি কিন্তু কবি সাহিত্যিক। হ্যাঁ, তো এই ছিল, যারা নিতে চাও সমস্যা না, যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিও, আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। 1 থেকে 2 দিনে তোমার বাসায় চলে যাবে। আর কাব্যটা আমি অলরেডি 2বার পড়ে ফেলছি, এতই ভালো লাগে আমার কাছে, খুবই ভালো লাগে। অনেক সেরা কবিতা, বুঝতে পারছো? সব ধরনের কবিতা আছে, মানে অসম্ভব রকমের। হয়তো আমি আঞ্চলিক ভাষায় নরসিংদী ভাষায় কথা বলি, এটা একদম খাঁটি মায়ের ভাষা আমার, রায়পুরার। আমি কিন্তু রায়পুরা, নরসিংদী, ওরা তো এমনি অন্য ভাষায় কথা বলে, তার মধ্যে রায়পুরা ওরা কিন্তু একদম আঞ্চলিক, খাঁটি আঞ্চলিক ভাষায় কথা বলে। আমি যেটা কথা বলি, আমি তো শুদ্ধ ভাষা ব্যবহার করি না একদম। আমার কাব্যগ্রন্থে যে শুদ্ধ ভাষা আছে, এগুলো তোমার পড়তে গেলে দাঁতে দাঁত কটর মটর করবে, বুঝতে পারছো? পড়তে গিয়ে অনেক কঠিন ভাষায় লেখা হয়, বুঝছো? এটা আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষা আমি ভালোবাসি, এটা আমি কখনো ছাড়বো না। ভাষা আমি পরিবর্তন করবো না। মেডিকেলে এসে সুবিধায় কি মানে আমার কিছু না, এখানে বাপ ধরার কোনো কিছু নাই, স্মার্ট হওয়ার কোনো কিছু নাই। আঞ্চলিক ভাষায় কথা বলা, এটা মনের মধ্যে একটা অন্যরকম একটা শান্তি পাই, প্রশান্তি পাই। বাস আমার নরসিংদী জেলা, নরসিংদী রায়পুরা উপজেলার আমি, খাঁটি আঞ্চলিক। এটা অনেকে মাইন্ড করে না, এটা আমার আঞ্চলিক ভাষার। হ্যাঁ, রায়পুরা ভাষা অন্যরকম, বুঝতে পারছো? ল উচ্চারণ করে, তাছাড়া অনেক ইয়া করে কি। তো এই ছিল যতটুকু আলোচনা করেছি। আর আরো কোনো জানার থাকলে হোয়াটসঅ্যাপ করো, কল করো, কোনো সমস্যা নাই। আর বললাম হয়তো সর্বোচ্চ পরিমাণ সুযোগ সুবিধা দিয়ে তোমাদেরকে যে কোনো মেডিকেলে ভর্তি করে দিতে পারবো ইনশাল্লাহ। ডেন্টালে তো অসম্ভব রকমের কম টাকায় ভর্তি করে দিতে পারবো, ডেন্টাল টপ মেডিকেলে। আর ঐচ্ছিক মেডিকেশনে করে কিছু মেডিকেলে গেলে ওইখানে মোটামুটি কিছু সুযোগ সুবিধা নিয়ে দিতে পারবো, কম টাকায় ভর্তি করে দিতে পারবো, এটা শিওর থাকো। তো গতবার অজস্র জনকে করাইছি। আর মেধাগুটা যারা আসবে অবশ্যই আমাদেরকে জানাবা কোন মেডিকেলে তোমার এসেছে। হ্যাঁ, ওইখানে মোটামুটি যতটুকু হেল্প করা তোমাকে করবো। তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।